প্রতিবাদ করছে না তারাই যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশ সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা অখণ্ড ভারতে বিশ্বাসী। মানে বঞ্চনার শিকার হয়ে গিয়েছিলাম। ভোটাধিকার তো আমাদের আছে, এটা আমরা ভুলেই গেছিলাম। তাদের কারো কারো স্টেটাস যদি একটু কড়া ভাষায় হতো, তাদেরকে গুম করে ফেলা হতো। জনাবদি শিশির, আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। কিভাবে এই যে বললাম এত জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান হলো, সেই স্বপ্ন পূরণের পথে কতটুকু হাঁটছে বাংলাদেশ? ধন্যবাদ জয়নুল ভাই আপনাকে এবং আমার সহ আলোচককে এবং চ্যানেল এসের সকল দর্শক শ্রোতাকে। আজকে জুলাইয়ের শুরুতে আমি আজকে শুরুতেই স্মরণ করতে চাই জুলাই আন্দোলনের সেসব শহীদদেরকে, যাদের আত্মদানের মধ্য দিয়ে আজকে আমরা এই সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি এবং আমরা বাক স্বাধীনতা বা একটা পরিবেশ পেয়েছি। আরও স্মরণ করতে চাই সে সমস্ত আহত পঙ্গুত্ব বরণকারী জীবন্ত শহীদদেরকে। বিশেষ করে স্মরণ করতে চাই গত 17 বছর যারা গুম খুনের শিকার হয়েছেন সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করতে চাই। আর যদি বলেন মোটা দাগে, যদি আমি 3টা ঘটনাকে এখানে স্মরণ করতে চাই। প্রথমত হচ্ছে পিলখানায় আমাদের যে চৌকস সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে এবং মানে বিনা দোষে যে সমস্ত জওয়ান ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদেরকেও আজকে এখানে স্মরণ করছি শাপলা চত্বরে সেই সমস্ত আলেম ওলামা এবং মুসল্লিদেরকে যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছে। স্মরণ করছি প্রখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে তার অনুসারীদেরকে যেভাবে পাখির মতো গুলি করা শহীদ করা হয়েছে তাদেরকেও স্মরণ করছি। আরও কিছু মানুষের নাম না নিলে আজকে আমাদের অকৃতজ্ঞতা বোধ হবে। সেটা আমরা ইলিয়াস আলীকে স্মরণ করতেই হবে, চৌধুরী আলমকে স্মরণ করতে হবে, ছাত্রদল নেতা নুরুদ্দিন জনিকে স্মরণ করতে হবে, ছাত্রদলের সভাপতি নূর আলমকে স্মরণ করতে হবে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের গুম ওই যে শিক্ষার্থী শিবির নেতা মোকাদ্দেসকে স্মরণ করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীফুজ্জামান নোমানীকে স্মরণ করতে হবে। এই সমস্ত মানুষের আত্মদান এবং ত্যাগ তিতিক্ষার কারণেই কিন্তু একটা সম্মিলিত উদ্গীরণ ঘটেছে জুলাই। এই যে এতজনের কথা বললেন, এটাই কি মূল কারণ, নাকি আপনার তো জুলাই যোদ্ধারা এত আন্দোলন করেছিল একটা কোটা সংস্কারের জন্য? আপনি কোটা তো 2008 সালেও কোটা সংস্কার আন্দোলন হয়েছে, 2013 সালেও হয়েছে, 2024 সালে এই আন্দোলন তো আমরা চাইলে মানে শেখ হাসিনা তো শেষ পর্যন্ত কোটা সংস্কার মেনে নিয়েছেন। তারপরে তো আমরা শেখ হাসিনার ওই পথে আর যাই নাই। যখন দেখলাম না আমাদের ভাইদের লাশ পড়ে গেছে, লাশের সাথে আর কোনো কম্প্রোমাইজ হবে না, এখানে আর কোনো সংলাপ হবে না, আমরা তো এটা স্পষ্ট করেছি। শুধুই আমরা এখানে কোটা সংস্কার না, আমরা একটা তখনই রাষ্ট্রের মানে জাতি গঠনের জন্য এবং রাষ্ট্রের মুক্তির জন্য, জাতির মুক্তির জন্য আমরা সম্মিলিতভাবে রাস্তায় নেমেছি। দেখেন, প্রত্যাশা প্রাপ্তি নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আমি আসলে খুব ক্ষুদ্রভাবে দেখি জিনিসগুলো। আমরা আসলে অধিকার বঞ্চিত হতে হতে এমন মানে বঞ্চনার শিকার হয়ে গিয়েছিলাম। ভোটাধিকার তো আমাদের আছে, এটা আমরা ভুলেই গেছিলাম। একসময় ভোটাধিকার আমাদের প্রয়োগ করতে হবে, এটার আশাও আমরা হারিয়ে ফেলছিলাম। ভোট কেন্দ্রেও তো আমরা কেউ যাইতাম না। একটা সময় শেখ হাসিনার কাছে আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার অধিকার চাইছিলাম, পাই নাই। আমরা যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দিতাম 5-7 বার আগে এটা এডিট করতাম। তারপরে এডিট করার পরও আমাদের কারো কারো স্ট্যাটাস যদি একটু কড়া ভাষায় হতো, তাদেরকে গুম করে ফেলা হতো, খুন করে ফেলা হতো, গ্রেপ্তার তো করতেই। তো ওই অধিকারটুকু আমরা পাই নাই। আর আজকের এই বাংলাদেশ দেখেন, আজকের এই বাংলাদেশ দেখেন, তাহলে আপনি দেখেন কতটুকু আমরা মানে হইতে পারছি। আমরা তো ওই অধিকারটুকুই চাইছিলাম যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সিদ্ধান্ত নেবে। যখন বিগত 17 বছর এই দেশের প্রাইভেট ব্যাংকের কেএমডি হবে, যখন দিল্লি থেকে প্রেসক্রিপ্টেড করা হতো, এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কারা বিসি হবে, দিল্লির নমিনেশন থাকতো, বাংলাদেশের বিচার বিভাগে কে কোন বেঞ্চে কোন রায় দিবে এই সিদ্ধান্তগুলো দিল্লি থেকে হতো। বাংলাদেশে এমপি আওয়ামী লীগের টিকিট পাওয়ার জন্য, বিমানের জন্য সবাই দিল্লি সফর করতো। ওই সমস্ত পরাধীন সময় তো আমরা দেখেছি। তো সেই তুলনায় যদি আজকে বাংলাদেশকে আপনি চিন্তা করেন, আমাদের মধ্যে অনেক দলাদলি আছে, দ্বিমত আছে, মত পার্থক্য আছে, তারপরও আমরা কিন্তু কিছু বাংলাদেশ প্রশ্নে কিন্তু সবাই এক। আজকে বাংলাদেশ প্রশ্নে সবাই এক এর প্রমাণ কীভাবে পাবেন আপনি যদি আজকে সীমান্তে পুশিন, বর্ডার কিলিং, রংপুর বিচ্ছিন্ন করে নেওয়ার যে ভারতীয় হুমকির প্রতিবাদে রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী, বুদ্ধিজীবী ছাড়াও দেশের সাধারণ জনগণ, অরাজনৈতিক ব্যক্তিত্ব সবাই কিন্তু আমরা প্রতিবাদ করছি না তারাই
যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশ সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা অখণ্ড ভারতে বিশ্বাসী, যারা শুভেন্দু অধিকারীরা যখন বলে বাংলাদেশ দখল করে নেব, ওই সমস্ত মানে শেখ হাসিনার ভারত লীগ দলীয় প্যাডে যখন শুভেন্দু অধিকারীকে উদযাপন করে, তারাই বাংলাদেশ বিশ্বাস করে না। তো আমরা তো কিন্তু আমরা এইটাকে আপনি দেখেছেন কিনা যে ভারতের বিরোধী আমরা, বিশেষ যদি বলি অ্যান্টি বিরোধী একটা সিস্টেম, মানে অ্যান্টি ইন্ডিয়ান একটা যেটা বলে কি, যেটাকে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে। কিন্তু আপনার কি দেখেছেন গতকালকে প্রায় একদিনে 1,40,000 ভিসার জন্য আবেদন করেছেন? আমি আপনাকে বলি, শোনেন, বাংলাদেশে যারা বিগত বছরগুলো গুম খুন করেছে, দেশে লুটপাট করেছে, অনেকেই বাংলাদেশে এখন তাদের এই লুটপাটের সুযোগ পাচ্ছে না, চাঁদাবাজি টেন্ডারবাজি করার সুযোগ পাচ্ছে না। এই সমস্ত আওয়ামী লীগের সংখ্যা তো কম না, তাদের সংখ্যা তো হত্যার যোগ্য 10 লাখ। ওবায়দুল কাদের কথা অনুযায়ী তো 10 লাখকে আমরা হত্যা করি নাই। তো আপনার ভিসার জন্য আবেদন করছে কয় লাখ? একদিনেই তো 1,40,000। আমি আপনার এটা তো সবাই যে আওয়ামী লীগ তা তো না। 3 লাখ সবগুলো কি দিলাম। আওয়ামী লীগ? না, আপনি তো আপনার প্রশ্নটা তো, আচ্ছা আমি বলবো। আমি আপনাকে বলি, আপনি খোঁজখবর নেন না কারা এরা। কিছু লোক আছে তাদের মানে খুব জরুরি প্রয়োজনে চিকিৎসার জন্য ভারতে যান, কিন্তু আওয়ামী লীগের কত সংখ্যক লোক বা সাংগঠনিক লোকরা কতজন ভারতে আছেন? প্রায় সবাই। অসংখ্য। এই যে আপনি এখন এই 10 লাখ যে হত্যাযোগ্য, যারা আমাদেরকে খুন করেছে, ওবায়দুল কাদেরের বাসায় তাদেরকে আমরা হত্যা করে ফেলতাম, কিন্তু তাদের হিসাবে তো আমরা হত্যাই করে ফেলবো, তাদেরকে বলা হয়েছিল। তো 10 লাখ তো এখনো যায় নাই, গেছে নাকি? মনে তো হয় না। তো যাবে সে মনে হয়? পরিসংখ্যান অবশ্য আপনার কাছে কি আমার মনে হয় তারা যাবে? হুম। 10 লাখ যাবে? না, যাওয়া উচিত কিনা? হ্যাঁ, বাংলাদেশ ছেড়ে যাবে কেন? তারা তো আমার মনে হচ্ছে যারা এই 10 লাখ যারা ভাবছিল তাদেরকে আমরা হত্যা করব, তাদের উচিত, বা ইন্ডিয়াও যারা আছে শেখ হাসিনা, তাদের উচিত আদালতে আত্মসমর্পণ করা। আমরা তাদের মতো এই পাষণ্ডদেরকে মানে হত্যা করে আমাদের হাতকে অপবিত্র করতে চাই না। আমার মনে হচ্ছে ছোট্ট একটা প্রশ্ন করে নিই জয়নাল শাসী, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে যারা একটা সামনের সারিতে ছিলেন, মুখপাত্র হিসেবে ছিলেন, তারাও এখন জুলাই যারা, আপনি বিশেষ করে জুলাই যারা যোদ্ধা হিসেবে এনসিপিকে যারা ধরে নেওয়া হয়, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, কিন্তু সেখান থেকে আমরা দেখলাম মুখপাত্র, একসময়ের মুখপাত্র উমামা ফাতেমা, তিনি বের হয়ে গেছেন। তিনি একসময় তিনি একটি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন যে তিনি বলেছেন বৈষম্য বিরোধী বলেছেন 1 মাস পর জুলাই যুদ্ধের সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। তো কালকে বুধবার তিনি স্ট্যাটাস দিয়েছেন, এবং 1 মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাই যুদ্ধের সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সাথে জোট করব, দারুণ সব টাইটেল হবে, লেটস এসে, জুলাইয়ের ফিনিক্স পাখি, জুলাইয়ের আবাবিল পাখি, জুলাইয়ের ইমাম, জুলাইয়ের মাস্টার মাইন্ড। তারপর প্রশ্ন করতে কেমন লাগলো আইডিয়াটা? দেখেন, আমি ওই যে নেত্রীর নামও নিতে চাই না, তবে নেত্রীর যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, ওনারা যেভাবে মানুষকে ফ্রেমিং করে যে বিএনপি জামাত সব পেয়ে গেছে, তারপরে পেয়ে গেছে এনসিপি, সাধারণ শিক্ষার্থীরা কিছু পায় নাই, আমরা সাধারণ শিক্ষার্থী। উনি কিন্তু সাধারণ শিক্ষার্থী না, যে স্ট্যাটাসটা দিয়েছেন। উনি কিন্তু ক্ষমতাসীন দলের একজন নেত্রী। ওনার দলের একজন প্রতিমন্ত্রী আছেন জুনায়েদ সাকি, উনি তো গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন করতেন। তো জুনায়েদ সাকি এখন এই জুলাই আন্দোলনের ফসল অনুযায়ী উনি কিন্তু প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এবং সাকিবের ওয়াইফও কিন্তু যে সংস্কার কমিশনের জায়গায় নেত্রী হয়েছেন, এবং ওনাদের দলের মানে অনেক নেতারাই সরকারের বিভিন্ন পদে, বিভিন্ন কমিশনে পদায়িত হয়েছেন। এত একটা ছোট সংগঠন মানে এত বেশি পদায়িত হয়েছেন মনে হয় বিএনপি জোট সঙ্গীদের মধ্যেও খুব কম, এবং ইন্টারভিউর মধ্যেও খুব তার কম। মানে কি তিনি কি তো কোনো উনি স্বার্থতন্ত্রের কারণে বেরিয়ে গেছেন? যেটা করেন, যখন উনি জুলাইয়ের সাথে জুলাই নিয়ে যখন কথা বলেন, তখন উনি বঞ্চিতদের কাতারে গেলে উনি সাধারণ স্বীকৃতি হয়ে যান। আর যখন বিএনপির সাথে ওনাদের দল আন্ডার টেবিল নেগোসিয়েশন করেন, তখন খুবই আহত হন। আমাদের দলের আমির জুনায়েদ সাকিকে কেন প্রতিমন্ত্রী দেওয়া হলো, কেন মন্ত্রী দেওয়া হলো না? তো এখন জুলাই তো সবচেয়ে বেশি পেয়েছেন ওনারা। ওনাদের দলের বাংলাদেশে মানে গণপ্রতিনিধিত্ব কতটুকু করে, আর সরকারে ইন্টারিমে বর্তমান সরকারেও ওনাদের স্টেক কি কম? প্রশ্নগুলো তো ওনাদেরকে আমরা করা উচিত ছিল, যে 1400 শহীদ ফ্যামিলি তারা কি পেলো, আর আপনাদের দল কি পেলো, বা আপনার 1400 শহীদ ফ্যামিলির জন্য দলগতভাবে আপনারা কি করেছেন? সব দোষ দিয়ে দিবে এনসিপিকে। নিজের দল থেকে তো অনেক কিছুই আপনারা করেছেন। আপনার ইন্টারিমের সময় কার অন্তর্ভুক্তি ছিল না?
এই যে 14 দল যারা ফেসে ছিল তারা ছাড়া তো সবাই ইন্টারিমের সময় বিভিন্ন কাজ করেছে। বাংলাদেশের বাম সংগঠনগুলো তো বিভিন্ন কমিশনে ছিল, বিভিন্ন ভার্সিটির বিসি হয়েছে। দায়িত্ব এখন সব নিতে হচ্ছে এনসিপিকে। কেন নিতে হচ্ছে? শোনেন, আমি বলি, এনসিপি দায় নিতে প্রস্তুত। কারণ জুলাইয়ের যত অর্জন, এর মধ্যে এনসিপি মনে করে এই অর্জন সকলের মধ্যে এনসিপির ক্ষুদ্র অর্জন হলেও আছে। তো যদি বিশাল ব্যর্থতা হয়, সেই ব্যর্থতার ভারত এনসিপি পোর্শন অনুযায়ী নিতে চায়। কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশের কিছু গোষ্ঠী, বাকি সকল গোষ্ঠী জুলাইয়ের সকল সুবিধা নিতে চায়, কিন্তু ব্যর্থতার দায়ভার সব দোষ এনসিপির।